আর্কটিকে যা ঘটে তা শুধু আর্কটিকেই থেকে যায় না। আর্কটিকে এখন যা ঘটছে ২০ বছর আগেও তা অকল্পনীয় ছিল। আর্কটিক সেই অঞ্চল যা পৃথিবীর অন্য যে কোনো জায়গার তুলনায় দ্রুত উষ্ণ হচ্ছে, আর জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর কৌশলগত গুরুত্ব বদলাচ্ছে। We need Greenland for national security and even international security. বড় শক্তিগুলো উত্তর দিকে তাকাচ্ছে, সম্পদ, বরফের মধ্য দিয়ে নতুন রুট এবং বৈশ্বিক মঞ্চে নিজেদের অবস্থান শক্ত করার সুযোগ খুঁজে। অনেক দেশ আর্কটিক নীতি ঘোষণা করেছে। এটা আসলে বৈশ্বিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার মতো একটা অবস্থা। চলুন কথা বলি 5টি কারণ নিয়ে কেন আর্কটিক পৃথিবীর সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঞ্চলের একটি হয়ে উঠেছে। এটা বুঝতে আমাদের পৃথিবীকে একটু অন্যভাবে দেখতে হবে। আর্কটিক কেবল জমে থাকা সমুদ্র নয়, এখানে 8টি দেশের ভূখণ্ড আছে: যুক্তরাষ্ট্র, কানাডা, গ্রিনল্যান্ড যা ডেনমার্কের অধীনে, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড ও রাশিয়া। কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে মিসাইল আক্রমণের সম্ভাব্য রুট ছিল উত্তর মেরু হয়ে যাওয়া পথ। দুই দেশই সামরিক কার্যক্রম বাড়ায়, যুক্তরাষ্ট্র এমনকি গ্রিনল্যান্ডের উত্তরে ঘাঁটিও করে। তবে 1987 সালে কোল্ড ওয়ার শেষের দিকে আসতেই সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ আর্কটিকে সামরিক কার্যক্রম কমানোর প্রস্তাব দেন। গর্বাচেভ আসলে এমন একটি দৃষ্টিভঙ্গি তুলে ধরছিলেন যেখানে আর্কটিক রাষ্ট্রগুলো সাধারণ স্বার্থের জায়গাগুলোতে একসঙ্গে কাজ করবে। এরপর 8টি আর্কটিক রাষ্ট্র মিলে আর্কটিক কাউন্সিল গঠন করে, গবেষণা ও পরিবেশ সুরক্ষায় একসঙ্গে কাজ করতে সম্মত হয়। আর্কটিক ও নন আর্কটিক দেশগুলো গবেষণা ঘাঁটি খোলে। চীন, ভারত, দক্ষিণ কোরিয়া পর্যন্ত জানতে চায় আর্কটিকের পরিবর্তন কিভাবে হাজার হাজার কিলোমিটার দূরে এশিয়ার আবহাওয়াকে প্রভাবিত করে। আর্কটিককে সবসময় এক ধরনের শান্তি ও সহযোগিতার অনন্য জায়গা হিসেবে দেখা হতো। রাশিয়ার ইউক্রেন আক্রমণ পর্যন্ত সেই বয়ান টিকেছিল। 2022 সালে রাশিয়া আবার কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের বিভাজন রেখা খুলে দেয়। কয়েক মাসের মধ্যেই ফিনল্যান্ড ও সুইডেন নেটোতে যোগ দেওয়ার আবেদন করে। ফলে আর্কটিক মানচিত্রে একপাশে রাশিয়া, অন্য পাশে নেটো সদস্য দেশগুলো। নরওয়ে, ফিনল্যান্ড আর রাশিয়ার সীমান্ত কার্যত রাশিয়া নেটোর ফ্রন্টলাইন হয়ে উঠেছে। এমনকি সরাসরি সংঘর্ষও দেখা দেয়। ইউক্রেনীয় ড্রোন আর্কটিক সার্কেলে রাশিয়ার একটি বিমান ঘাঁটিতে হামলা চালায়। এই অঞ্চল রাশিয়ার সামরিক কৌশলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের অধিকাংশ পারমাণবিক সক্ষমতাই এখানে স্থাপন করা। Я подчеркну, Россия никогда никому не угрожала в Арктике. Но мы внимательно следим за развитием ситуации, выстраиваем адекватную линию реагирования. রাশিয়া সোভিয়েত যুগের বহু ঘাঁটি আবার চালু করেছে এবং আর্কটিক জলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। অলাস্কার কাছে আকাশে রুশ ও মার্কিন যুদ্ধবিমান প্রায় মুখোমুখি হয়েছে। পশ্চিমা দেশগুলো আর্কটিকে উপস্থিতি বাড়াচ্ছে। 2024 সালে নেটো কোল্ড ওয়ারের পর সবচেয়ে বড় মহড়া চালায়। যুক্তরাষ্ট্র আলাস্কায় বিশেষায়িত আর্কটিক বাহিনী আবার সক্রিয় করেছে, আর প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছেন তার আরও সাহসী প্রস্তাব। We need Greenland for national security and international security. So I think we'll go as far as we have to go. We need Greenland, and the world needs us to have Greenland. যুক্তরাষ্ট্র এখনও গ্রিনল্যান্ডে একটি সামরিক ঘাঁটি রাখে, তবে ট্রাম্পের প্রস্তাবের জবাব স্পষ্ট ছিল। Jamen, Grønland er grønlændernes, og Grønland er en del af det danske kongerige, og det kommer ikke til at ændre sig. জরিপ বলছে বেশিরভাগ গ্রিনল্যান্ডবাসী যুক্তরাষ্ট্রের অংশ হতে চান না, বরং তারা স্বাধীন হতে চান। ট্রাম্পের কাছে আর্কটিকে শক্ত উপস্থিতি মানে রাশিয়া ও চীনের অংশীদারিত্ব ঠেকানো, যাকে তারা বলে সীমাহীন বন্ধুত্ব। You don't even need binoculars. You look outside, you have China ships all over the place. You have Russian ships all over the place. We're not letting that happen.
রাশিয়া ও চীনের কোস্টগার্ড জাহাজ আর্কটিক মহাসাগরে যৌথ টহল দিয়েছে। দুই দেশের বোমারু বিমান একসঙ্গে অলাস্কার কাছে উড়েছে। It's the first time that we've seen these two countries fly together like that. The worry is that উদ্বেগ হলো এমন টহল বা মহড়া ভুল বোঝাবুঝি বা হঠাৎ উত্তেজনার কারণ হতে পারে। a risky escalation, a miscalculation. চীন বলছে তাদের পদক্ষেপ রাশিয়ার সঙ্গে সহযোগিতা গভীর করা, অন্য কারো বিরুদ্ধে নয়। তবে এ সম্পর্কের ভেতরে টানাপোড়েনও আছে। There's been a danger that Russia's ঝুঁকি হলো রাশিয়া যত বেশি চীনের সঙ্গে কাজ করবে, চীনকে তত বেশি আর্কটিকের শক্তিশালী খেলোয়াড় হিসেবে বৈধতা দেবে। China legitimacy to act as a very powerful near Arctic state. অথচ চীন আর্কটিক সার্কেল থেকে ১৪০০ কিলোমিটার দূরে থেকেও নিজেকে নিকট আর্কটিক রাষ্ট্র বলে দাবি করে। ২০১৮ সালে তারা পোলার সিল্ক রোড নামে একগুচ্ছ বিনিয়োগ প্রকল্প শুরু করলেও অনেক কমিউনিটি অতিরিক্ত নির্ভরশীলতার ভয়ে তা ঠেকিয়ে দিয়েছে। They want to be a polar superpower. We want a relationship to China, but we do not want to be dependent on China. There's no question that it was trying to sort of তারা প্রভাব ফেলতে চেয়েছিল, কিন্তু বাস্তবে তা হয়নি। the Arctic, but it hasn't come to fruition. আর্কটিকে চীনের বেশিরভাগ অর্থনৈতিক সাফল্য রাশিয়ার সঙ্গে অংশীদারিত্ব থেকে এসেছে, যেমন প্রাকৃতিক গ্যাস উত্তোলন প্রকল্প। এই গ্যাস পরিবহন সহজ হয়েছে আর্কটিক মহাসাগরের গলতে থাকা বরফের কারণে। ১৯৭৯ সালের গ্রীষ্মে বরফের পরিমাণ এত ছিল, ২০২৪ সালে তা কমে গেছে আর্জেন্টিনার সমান ২৬ লক্ষ বর্গ কিলোমিটার। অনেকে এটাকে গ্রীষ্মকালে আর্কটিক দিয়ে জাহাজ চালনার সুযোগ হিসেবে দেখে। ৩টি সম্ভাব্য রুটের মধ্যে একমাত্র কার্যকর রুট হল রাশিয়ার উত্তর উপকূল বরাবর নর্দার্ন সি রুট। There's been the hope that more and more traffic আশা করা হচ্ছিল একদিন ট্রাফিক সুয়েজ খাল এড়িয়ে হাজার হাজার মাইল ও সময় বাঁচাবে। thousands of miles of shipping time and distance ২০২৪ সালে ৯৭টি কার্গো জাহাজ যাত্রা করে এই রুটে, অধিকাংশই রাশিয়া থেকে চীনের রপ্তানি পণ্য ছিল। তবে সুয়েজ দিয়ে বছরে ১৩,০০০ জাহাজ যায়, তাই এদের মধ্যে তুলনা হয় না। আর্কটিক মহাসাগর বছরের অধিকাংশ সময়ে বরফে জমে থাকে, এমনকি গ্রীষ্মেও পরিস্থিতি অনিশ্চিত। You're going to have a situation where there are খুব ছোট সময়ের উইন্ডো থাকবে যখন হয়তো ট্রানজিট সম্ভব হবে, কিন্তু সেটা জাহাজ শিল্পের জন্য প্রয়োজনীয় নিশ্চয়তা দেয় না। the certainty the shipping industry needs. তবে শিপিং নিয়ে প্রশ্ন থাকলেও গলে যাওয়া বরফ আরেকটি বিষয় প্রকাশ করতে পারে। There's been this সবসময় একটা বয়ান ছিল, শেষ সীমান্ত, যেখানে অনাবিষ্কৃত সম্পদ লুকানো আছে। in the past. ধারণা করা হয় পৃথিবীর ৩০% অনাবিষ্কৃত গ্যাস ও ১৩% অনাবিষ্কৃত তেল এখানে আছে। খনিজও আছে, বিশেষ করে গ্রিনল্যান্ডে। If the U.S. were to gain access to Greenland's resources, it could significantly reduce our dependence on foreign suppliers, particularly China, which currently operates a virtual monopoly on the rare earth market. তবে এসব সম্পদ উত্তোলন সহজ নয়। you're dealing with environments that are remote, expensive, এগুলো দূরবর্তী, ব্যয়বহুল, অবকাঠামোহীন এবং দক্ষ শ্রমিকও কম। where there is very little skilled labor close by. তবু অঞ্চল নিয়ে বৈশ্বিক আগ্রহ রয়ে গেছে, আর বরফ গলে আরও কি বেরিয়ে আসবে সেটাও প্রশ্ন, যা এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঞ্চলকে আরও প্রতিযোগিতার দিকে ঠেলে দিতে পারে। 15 years ago, you would have said ১৫ বছর আগে বলা হতো আর্কটিক মানে হাই নর্থ, লো টেনশন। এখন সেটা বদলে হয়েছে হাই নর্থ, হাই টেনশন। should adapt that slogan to high north, high tension.